ভারতের একটি মেগা নিউক্লিয়ার প্রোগ্রাম, যা মেটাতে পারে ভারতের আগামী 500 থেকে 700 বছরের বিদ্যুতের চাহিদা, চলে আসছে গত 70 বছরেরও বেশি সময় ধরে, এবং আরও কিছু দশক হয়তো এই প্রোগ্রাম চালাবে ভারত। কিন্তু এর কারণ কি? মনে করুন আপনার কাছে একটি জেনারেটর আছে, যাতে আপনি তেল ঢাললেন, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করলেন, এবং এর পরিবর্তে জেনারেটরের মধ্যে থেকে ধোঁয়ার বদলে বের হলো কি? তেল। যেই তেল আপনি জেনারেটরে আবার ঢাললেন, সেখান থেকে আবার বিদ্যুৎ উৎপাদন হলো, অর্থাৎ একটা ক্লোজ লুপ। ব্যাপারটা কি? চলুন তবে প্রথম থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব, আর আজকে মিস্টার বাঙাল চ্যানেলে টপিক হলো ইন্ডিয়ার 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম। ইন্ডিয়ার 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম বুঝতে গেলে সবার প্রথমে বুঝতে হবে নিউক্লিয়ার এনার্জি কি। কোনো মৌলের পরমাণুর কেন্দ্র থেকে যে শক্তি উৎপাদন করা হয় সেটাই হলো নিউক্লিয়ার এনার্জি। আমরা সাধারণত বিদ্যুৎ উৎপাদন করার জন্য ইউরেনিয়াম 233 ব্যবহার করে থাকি। আচ্ছা, উদাহরণ হিসেবে বলা যায় 1 গ্রাম ইউরেনিয়াম থেকে, মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম থেকে একটি সাধারণ বাড়ির 3 বছর বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। কিন্তু সমস্যা হলো ভারতের কাছে পুরো বিশ্বের মাত্র 1 থেকে 2% ইউরেনিয়াম আছে, অর্থাৎ এ দ্বারা বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। কিন্তু ভারতের হাতে যেটা বেশি পরিমাণে আছে, বিশ্বের প্রায় 25% থোরিয়াম ভারতের কাছে মজুদ আছে। এই থোরিয়ামকে পরিকল্পনার মধ্যে রেখেই ইন্ডিয়ার 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম সাজানো হয়েছে। কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম এত সময় সাপেক্ষ কেন? এটা জানতে গেলে আমাদের জানতে হবে 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রামের 3টে স্টেজ। এই 3টে স্টেজ কি কি? ফার্স্ট স্টেজে PHWR বা প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর ইউজ করে ইন্ডিয়া। এই জিনিসটা কিভাবে কাজ করে? এখানে প্রকৃতি থেকে তুলে আনা ইউরেনিয়ামকে সরাসরি ব্যবহার করা হয়, যার ফলে এখান থেকে উৎপাদন হয় বিদ্যুৎ, এবং ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে উৎপাদন হয় প্লুটোনিয়াম 239। এই প্লুটোনিয়াম 239 কে আবার ইউজ করা হয় সেকেন্ড স্টেজে। ভারত প্রথম স্টেজে PHWR ব্যবহার করলেও অন্যান্য দেশ LWR বা লাইট ওয়াটার রিঅ্যাক্টর ইউজ করে। এর কারণ কি? অন্যান্য দেশের কাছে বেশি ইউরেনিয়াম থাকার জন্য তারা ইউরেনিয়ামকে রিফাইন করে LWR প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু ভারতের হাতে যেহেতু ইউরেনিয়াম কম, তাই ভারত PHWR ইউজ করে। সেকেন্ড স্টেজে ফিরে আসা যাক। প্রথম স্টেজ থেকে পাওয়া প্লুটোনিয়ামকে ইউজ করা হয় সেকেন্ড স্টেজে। এখানে ইউজ করা হয় FBR বা ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর। ব্রিডার কেন বলা হয় আমি পরে বলছি। এখানে দেখা যায় যে প্লুটোনিয়ামকে ঘিরে রাখে থোরিয়ামের একটা আস্তরণ। এই থোরিয়াম থেকেই এখানে উৎপাদন হয় ইউরেনিয়াম 233। আর এই ইউরেনিয়াম 233 কে উৎপাদন করার জন্যই একে ব্রিডার বলা হয়ে থাকে। থার্ড স্টেজে ইউরেনিয়াম 233 থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয় ফিশন প্রক্রিয়ার মাধ্যমে, এবং এর ফলে উৎপাদন হয় প্রচুর পরিমাণে নিউট্রন। যে নিউট্রন গিয়ে ধাক্কা খায় থোরিয়ামে। হ্যাঁ, এখানেও থোরিয়াম উপস্থিত থাকে, আর এই থোরিয়াম থেকেই উৎপাদন হয় ইউরেনিয়াম 233। অর্থাৎ এই ইউরেনিয়াম থেকে আবার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। হলো তো ক্লোজ লুপ। তবে এই প্রোগ্রাম পুরোপুরি সফল হলে ভারতের আগামী 500 বছরের জ্বালানির চাহিদা তো মিটবেই, সাথে সাথে ভারতের অন্যের ওপর জ্বালানি নির্ভরতাও অনেক কমে যাবে। এই প্রোগ্রামের পিছনে যিনি মূল দূরদর্শিতা দেখিয়েছিলেন, তিনি হলেন আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা। তিনি 1950 সালে এই প্রোগ্রামের রোড ম্যাপ তৈরি করেছিলেন। বর্তমানে তামিলনাড়ুর কালাপাক্কামে PFBR বা প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর বসে গেছে। তাতে জ্বালানি ভরার কাজও শুরু হয়ে গেছে, অর্থাৎ ভারত সফলভাবে সেকেন্ড স্টেজে পৌঁছে গেছে। কিন্তু সময় হয়তো আরো লাগবে। তার কারণ হলো থোরিয়াম থেকে ইউরেনিয়াম উৎপাদন করা এবং সেই ইউরেনিয়ামকে নিরাপদভাবে কাজে লাগানো একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, যার জন্য সময় প্রয়োজন। 1974 আর 1998 সালে ভারত পরমাণু পরীক্ষা করেছিল, যার জন্য বিভিন্ন দেশ ভারতের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। এর ফলে ভারতের আরো বেশি সময় লেগে যায়। তবে সফলতার পথে আমরা এগোচ্ছি, সফল আমরা হবই। আশা করি আমার এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আপনার মতামত লিখতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।